আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড, তোমরা যাতে প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্য আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। চলো আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড 2023-এ আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো উদ্দীপক হিসেবে এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়াটা কি বলছে? 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 12 অণু পানি, যে দুইটা একসাথে বিক্রিয়া করছে। এখানে প্রভাবক হিসেবে পি আর কিউ লিখছে। উৎপন্ন করছে একটা 3টা পদার্থ উৎপন্ন করছে, যেখানে একটা হচ্ছে তোমাকে খুঁজে বের করার জন্য এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছে 6 অণু পানি আর 6 অণু অক্সিজেন। এখন আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে যেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা, ওখানে কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে সূর্যালোকের উপস্থিতিতে পাতায় উপস্থিত ক্লোরোফিল প্রভাবকের সাহায্যে। তাহলে কি বুঝতে পারতেছি? এখানে হবে সূর্যালোক আর নিচে থাকবে হচ্ছে তোমার ক্লোরোফিল অথবা ক্লোরোপ্লাস্ট, যেটাই বলো। এখানে তৈরি করবে হচ্ছে শর্করা। তাহলে শর্করার সংকেতটা তোমার জানা লাগবে কি? শর্করা হচ্ছে C6H12 আর O6। এটা হচ্ছে গ্লুকোজ বা শর্করা বা কার্বোহাইড্রেট, যেটাই বলো তুমি, ওইটার হচ্ছে সংকেত C6H12O6। এটা শর্করা তৈরি করলো, 6 অণু পানি তৈরি করে আর 6 অণু অক্সিজেন তৈরি করে। এই দুইটা হচ্ছে মেইনলি সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। বাই প্রোডাক্ট হিসেবে এই অক্সিজেন আর পানি আমরা পাই। এখন তাহলে বুঝতে পারতেছি এটা হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। পিটা হচ্ছে সূর্যালোক আর কিউ হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখন ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট যেটাই বলো তুমি। এখন ক খ গ ঘ 4টা প্রশ্ন দেওয়া আছে। দেখো কি বলছে, যে শাসনিক বস্তু কি? খতে বলছে অণুজীবে অবাধ শ্বসন ঘটে কেন? গ নাম্বারে বলছে উদ্দীপকে পি এর অনুপস্থিতিতে এক্স এর উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করো। পি এর অনুপস্থিতি তার মানে সূর্যালোকের অনুপস্থিতিতে, অর্থাৎ সূর্যের আলো যখন থাকবে না তখন যে গ্লুকোজ তৈরি হবে ওই প্রক্রিয়াটা বর্ণনা করা লাগবে, অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায়ের বর্ণনা দেওয়া লাগবে। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের কি বলছে, দেখো উদ্দীপকের প্রক্রিয়ায় পি আর কিউ উপাদান অপরিহার্য। উদ্দীপকের প্রক্রিয়া অর্থাৎ সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণে পি ছিল সূর্যালোক আর কিউ ছিল ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল। এটার গুরুত্ব তোমার এখানে বর্ণনা করা লাগবে। গুরুত্ব অবশ্যই আছে, যে দুইটার ওই মানে তুমি প্যারা আকারে দুইটার বর্ণনাই হচ্ছে দেওয়া লাগবে। এখন দেখো ডান দিকে ওদের জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে। চেষ্টা করবা যে প্রশ্নে যত নম্বর বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লিখার। এখন চলো উত্তরে যদি আমরা যাই, শাসনিক বস্তু কি? শ্বসন প্রক্রিয়ায় যেই বস্তুগুলা বা যেই উপাদানগুলা ভেঙে গিয়ে শক্তি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। আমরা জানি শ্বসন প্রক্রিয়ায় শক্তি আর কার্বন ডাইঅক্সাইড মানে শক্তি উৎপন্ন হয় আর কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এই প্রক্রিয়াটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। এখন যেই কাঁচামালগুলা মানে ভেঙে গিয়ে এই কার্বন ডাইঅক্সাইড আর শক্তি উৎপন্ন করবে, সেই বস্তুগুলাকে হচ্ছে শাসনিক বস্তু বলে। যেমন দেখো শর্করা, আমরা জানি জটিল খাদ্যবস্তু ভেঙে সরল উপাদানে পরিণত হয়, তাহলে শর্করা একটা জটিল উপাদান। তারপরে প্রোটিন, চর্বি, বিভিন্ন জৈব অ্যাসিড, এগুলা ভেঙে গিয়ে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড আর শক্তি উৎপন্ন করে, তাহলে এই উপাদানগুলোকে আমরা বলবো শাসনিক বস্তু। এরপরে দেখো অণুজীবে অবাধ শোষণ ঘটে কেন? অবাধ শোষণ হচ্ছে ওই শ্বসন প্রক্রিয়াটা যেখানে তোমার অক্সিজেনের উপস্থিতি প্রয়োজন হয় না, অক্সিজেনের অনুপস্থিতিতে বিভিন্ন এনজাইমের সাহায্যে ওই খাদ্যবস্তুটা ভেঙে যায়। এখন অণুজীব মানে নিম্ন শ্রেণীর জীবেই মেইনলি এই অবাধ শোষণটা আমরা দেখতে পারি। দেখো অণুজীব অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, তাই অণুজীবে অবাধ শোষণ ঘটে। এখন যেই শ্বসন প্রক্রিয়া কোনো রাসায়নিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভেতরকার এনজাইম দিয়ে আংশিক রূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড, মাঝে মাঝে ইথাইল অ্যালকোহলও তৈরি করতে পারে, মাঝে মাঝে ল্যাকটিক অ্যাসিডও তৈরি করতে পারে। এইগুলা যখন তৈরি হবে আর সামান্য পরিমাণে শক্তি উৎপন্ন হবে, 2 অণু এটিপি শক্তি পাওয়া যায় এই অবাধ শ্বসন থেকে। ওই প্রক্রিয়াটাই হচ্ছে মানে নিম্ন শ্রেণীর জীবে সংগঠিত হয়, যেটাকে আমরা অবাধ শ্বসন বলতেছি। এখন ইস্ট এবং সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে তাদেরকে হচ্ছে অবাধ শোষণ, মানে ইস্টে হচ্ছে হয় এটা। ইস্ট, ব্যাকটেরিয়া নিম্ন শ্রেণীর জীবগুলোতে। এখন কেবলমাত্র কিছু অণুজীবে যেমন ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদিতে অবাধ শোষণ হয়ে থাকে, কারণ কিছু কিছু অণুজীব অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। এদের শক্তি উৎপন্নের জন্য একমাত্র উপায় হচ্ছে অবাধ শোষণ, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে ওরা বাঁচতে পারে না, যার জন্য অক্সিজেনের অনুপস্থিতিতেই বেঁচে থাকা লাগবে। অক্সিজেনের অনুপস্থিতিতে ওদের যে শক্তি উৎপন্ন করা লাগবে, তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে শক্তি উৎপন্নের প্রক্রিয়াটাই হচ্ছে অবাধ শোষণ, যার জন্য এটাকে আমরা বলবো হচ্ছে মানে নিম্ন শ্রেণীর জীবে অবাধ শোষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এখন গ নাম্বারে আমাদের কি বলছিল? গ নাম্বারে চাইছিল যে
পি এর অনুপস্থিতিতে এক্স উৎপন্ন যে প্রক্রিয়াটা, পি অর্থাৎ সূর্যালোক যদি না থাকে, এখন আমরা জানি সালোক সংশ্লেষণ দুইটা পর্যায়ে সম্পন্ন হয়, একটা হচ্ছে আলোক নির্ভর আর নিরপেক্ষ। নির্ভর পর্যায়ে কি হয়, ওখানে তিনটা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়। দেখো বিক্রিয়াগুলো যদি আমি এরকম বলি, এখানে পানির অণুর ভাঙন ঘটে, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে পানির অণু ভেঙে গিয়ে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফটোলাইসিস প্রক্রিয়া, যেখানে হচ্ছে একটা প্রোটন তৈরি হয়, একটা ইলেকট্রন আর অক্সিজেন পাওয়া যায়। এখন পানির অণু মনে করো ভেঙে গেল, ভেঙে যে প্রোটনটা তৈরি হইলো ওইটা আবার NADH কে হচ্ছে জারিত করে, NADPH এর সাথে এই হাইড্রোজেনটা এসে আবার যুক্ত হয়, তাহলে NADPH আরেকটা H, তাহলে কি হইলো NADPH একটা H দুইটা H, তার মানে NADPH2। আর এটিপি মনে করো কোষে তোমার শক্তির প্রয়োজন হয়েছে, যার জন্য এই এটিপিটা হচ্ছে ভেঙে এডিপি হিসেবে অবস্থান করছে, যেটা আরেকটা ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করলো। এই তিনটা যে রাসায়নিক প্রক্রিয়া, এই তিনটা রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে তোমার আলোক নির্ভর পর্যায়ে সম্পন্ন হয়। অর্থাৎ এই নির্ভর পর্যায়ে এই তিনটা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার পরে এই রাসায়নিক বিক্রিয়াগুলো পরবর্তীতে কার্বন বিজারণের যে গতিপথ, তিনটা গতিপথ আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে, ওই গতিপথগুলোকে হচ্ছে মানে ওই সাইকেলগুলোকে ঘুরাইতে সাহায্য করে। ওই সাইকেল ঘুরার মাধ্যমেই হচ্ছে তোমার যে গ্লুকোজ বা মানে আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ ওইটা আমরা পাই। কিভাবে দেখো, পাতায় আগে থেকেই উপস্থিত থাকে হচ্ছে রাইবুলোজ 1,5-বিসফসফেট, এই উপাদানটা। আমরা যদি মানে উন্নত উদ্ভিদের যে বিজারণের গতিপথটা আলোচনা করি, তাহলে এরকম হবে, পাতায় আগে থেকে উপস্থিত রাইবুলোজ 1,5-বিসফসফেট, যেটা বাতাসে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কিটো অ্যাসিড তৈরি করে। এই কিটো অ্যাসিড হচ্ছে একটা অস্থায়ী পদার্থ। এই অস্থায়ী পদার্থটা কিছুক্ষণ পরে হচ্ছে ভেঙে যায়, ভেঙে গিয়ে আবার 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, যেটা প্রথম স্থায়ী পদার্থ। ওই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড পরবর্তীতে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। এইখান থেকে আবার দুইটা যৌগ তৈরি হয়, একটা হচ্ছে 3-ফসফোগ্লিসারলডিহাইড আর একটা হচ্ছে 3-অ্যাসিটন ফসফেট। এই দুইটা যৌগ বিক্রিয়া করে একটা কার্বন জমা রাখে, আর যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা, ওইটা পুনরায় আবার ঘুরে রাইবুলোজ 1,5-বিসফসফেট, এরপরে আবার কার্বন ডাইঅক্সাইডের সহযোগিতায় কিটো অ্যাসিড, এভাবে হচ্ছে চক্রটা ঘুরতে থাকে। এখন ওই চক্রতে এক অণু যে কার্বন জমা হয়েছিল, একবার ঘূর্ণনের ফলে এক অণু কার্বন জমা হবে, দুইবার ঘুরলে 2টা 3টা 4টা 5টা 6টা, এভাবে যখন 6বার ওই সাইকেলটা ঘুরবে তখন 6 অণু কার্বন ওখানে জমা হবে। এখন গ্লুকোজের সংকেত যে আমরা লিখছিলাম 6টা কার্বন, দেখো C6H12O6, তার মানে 6টা কার্বন ওখানে যখন জমা হবে, 6বার যখন ওই সাইকেলটা ঘুরবে, তখন হচ্ছে এই জায়গায় এক অণু গ্লুকোজ আমরা পাবো। তাইলে পি এর অনুপস্থিতিতে এই যে এই ব্যাখ্যাটা যেখানে এটা আমি দিলাম, দেখো পি এর অনুপস্থিতিতে যেই তৈরি হয় মানে খাদ্য তৈরি হয় অথবা শর্করা তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, ওইটা হচ্ছে তুমি এভাবে C3 চক্রটা বর্ণনা দিতে পারো। এখানে তুমি এটা চাইলে সাইকেল আকারেও লিখতে পারো, এরকম দেখো। দেখো এখানে সাইকেল আকারে যদি আমরা লিখি, এটা পাতায় আগে থেকে উপস্থিত থাকে হচ্ছে রাইবুলোজ 1,5-বিসফসফেট, এটা হচ্ছে মানে 1 নাম্বার আর 5 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত থাকে, মানে 1,5-বিসফসফেট, যেটা বাতাসে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কিটো অ্যাসিড তৈরি করছে। এই কিটো অ্যাসিডটা হচ্ছে একটা অস্থায়ী পদার্থ, অস্থায়ী একটা পদার্থ, যে পদার্থটা একটু পরে হচ্ছে ভেঙে যায়, ভেঙে গিয়ে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো, এটা হচ্ছে স্থায়ী পদার্থ। এই স্থায়ী পদার্থটা পরবর্তীতে, যেহেতু এটা প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট যৌগ, এজন্য এই চক্রটাকে হচ্ছে C3 চক্রও বলা হয়। এখন এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা পরবর্তীতে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে, এখান থেকে দুইটা যৌগ তৈরি হয়। দেখো একটা হচ্ছে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড আর একটা হচ্ছে 3-অ্যাসিটন ফসফেট। এখন এই দুইটা যৌগ পরবর্তীতে একসাথে হচ্ছে এখানে একটা কার্বন জমা রাখে, দেখো একটা কার্বন তৈরি করছে, এইভাবে একবার ঘোরার মাধ্যমে একটা কার্বন জমা হয়েছে। পরবর্তীতে এই সাইকেলটা আবার ঘুরবে, এখান থেকে যখন 2বার ঘুরবে তখন এখানে 2টা জমা হবে, 3বার ঘুরলে 3টা 4টা 5টা, 6বার যখন ঘুরবে তখন এই জায়গায় মনে করো 6টা কার্বন জমা হয়েছে, C6 তারপরে H12O6, C6H12O6, অর্থাৎ একটা গ্লুকোজ অণু আমরা পাইলাম। তাহলে আমাদের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মেইন উদ্দেশ্যটা কি? গ্লুকোজ অণু তৈরি করা। তাহলে আমরা দেখো এই সাইকেলটা ঘোরানোর মাধ্যমে, অর্থাৎ C3 সাইকেলটার মাধ্যমে এক অণু গ্লুকোজ পাইলাম। তাহলে
অন্ধকার পর্যায়ে হচ্ছে এই সাইকেলগুলো, কার্বন বিজারণের যে গতিপথগুলা, 3টা গতিপথ আছে, একটা হচ্ছে এই C3, আরেকটা হচ্ছে C4, আর আরেকটা হচ্ছে ক্রেসুলেসিয়ান। এখন C3 হচ্ছে মেইনলি উন্নত উদ্ভিদে হয়, যার জন্য আমরা হচ্ছে C3টা আলোচনা করলাম। এখন এইভাবে চক্র ঘোরার মাধ্যমে তোমার হচ্ছে কার্বন একটা করে জমা হওয়ার মাধ্যমে একটা গ্লুকোজ অণু পাইলাম। তাহলে অন্ধকার পর্যায়ে যেহেতু বলছে, তাহলে আমরা এই পর্যন্ত এই সাইকেলটা তুমি এভাবে লিখতে পারো, এরপরে চাইলে বর্ণনা আকারেও লিখতে পারো, কিন্তু এভাবে দেওয়াটা হচ্ছে আমি বেশি প্রেফার করব। এখন তুমি এভাবে চাইলে মানে কথার মতো করেও রিপ্রেজেন্ট করতে পারো, আর সাইকেল আকারেও দিতে পারো। যেহেতু এটা একটা চক্র, আমি প্রেফার করবো সাইকেল আকারেই দাও। এখন আমাদের ঘ নাম্বারে কি চাইছিল বলতো? ঘ নাম্বারে বলছিল পি আর কিউ উপাদানটা উদ্দীপকের প্রক্রিয়াটা অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পি আর কিউ মানে সূর্যালোক আর ক্লোরোফিল কেন মানে অপরিহার্য, এটা বিশ্লেষণ করতে বলছে। এখন সূর্যালোক অনুপস্থিত থাকলে সালোক সংশ্লেষণ সম্পন্ন হইতে পারে না, এটা আমরা জানি। কারণ ওই যে আলোক নির্ভর পর্যায়টা, একটু আগে যেই সাইকেলটা পড়লাম, ওইটা সম্পন্ন হওয়ার জন্য তোমার প্রথমে আলোক নির্ভর পর্যায়টা মানে সম্পন্ন হওয়া লাগে, না হলে ওই পরবর্তীতে কার্বন বিজারণের গতিপথগুলা মানে সম্পন্ন হইতে পারে না। এখন ওখানে যে সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে থাকে, ওই রাসায়নিক শক্তি পরবর্তীতে সাইকেল ঘুরাইতে সাহায্য করে। এখন আলোক নির্ভর পর্যায়ে এখন আলোর যে কতগুলো ভূমিকা আছে, আলো অবশ্যই লাগবে, কিন্তু আমরা আবার জানি আলো হচ্ছে বিভিন্ন বর্ণের হয়। 7টা বর্ণের আলো আছে, যেগুলোর ভিতর সব আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। এখন আমরা জানি 7টা আলো এভাবে বে, নি, আ, সহ, কলা, স, হ, কমলা আর লাল। দেখো বেনিয়া সহকলা দিয়ে মনে রাখতে পারবা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এখন এই সবগুলা এই 7টা আলোর ভিতরে সালোক সংশ্লেষণ ভালো হয় হচ্ছে 4টা আলোতে। এরকম বেনি কলা ওয়ার্ডটা মনে রাখবা, বে, নি, কলা, এই 4টা আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। বেগুনি, নীল, কমলা, লাল এই আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। বেনি কলা, বেগুনি, নীল, কমলা, লাল। এখন এই আলোতে সালোক সংশ্লেষণ ভালো হইলো, আর সালোক সংশ্লেষণ একদম হয় না, ওইটা হচ্ছে সবুজ আর হলুদ আলোতে। স হতে সালোক সংশ্লেষণ একটু ভালো হয় না, সবুজ আর হলুদ আলোতে সালোক সংশ্লেষণ মানে ভালোভাবে মানে চলতে পারে না, মানে উৎপন্ন করতে পারে না। এখন এই আলো তরঙ্গ দৈর্ঘ্যগুলো, আলো বিভিন্ন বর্ণের দেখতে পাওয়ার কারণ হচ্ছে ওদের তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়। এখন আমরা জানি আলো চলে কিভাবে, আলো চলে হচ্ছে তরঙ্গ আকারে, এভাবে তরঙ্গের মতো চলে। এইটা মনে করো একটা তরঙ্গ, আরেকটা তরঙ্গ এরকম হইতে পারে যেটা তরঙ্গ দৈর্ঘ্য আরো কম। তাহলে এইভাবে তরঙ্গ দৈর্ঘ্যগুলার পার্থক্যের কারণেই আমরা বিভিন্ন বর্ণ দেখতে পাই। আলোতে বিভিন্ন বর্ণের কারণই হচ্ছে এই তরঙ্গ দৈর্ঘ্যের ভিন্নতা। এখন এইখানে তরঙ্গ দৈর্ঘ্যের হিসাব যদি করি, তাহলে 400 থেকে 480 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে, অর্থাৎ এই রেঞ্জের ভিতরে যে কোনো সংখ্যা হইতে পারে, 400 থেকে 420ও হইতে পারে, ওখানেও ভালো হবে, 430, 40, 50, এভাবে 400 থেকে 480 ন্যানোমিটার পর্যন্ত আলোতে সালোক সংশ্লেষণ অনেক ভালো হয়। এরপরে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য আছে যেটা হচ্ছে 680 ন্যানোমিটার। 400 থেকে 480 এবং 680 ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ অনেক ভালো হবে। এখন আলোর যে বিষয়টা, মানে আলো কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তখন আলোর হিসেবে তুমি এই বর্ণগুলোর কথা বলতে পারো, মানে এইটা রিপ্রেজেন্ট করতে পারো যে কোন বর্ণের আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় আর কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। এখন দেখো এখানে কি লিখছে, পানি আর কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হচ্ছে আলো। সূর্যালোকের প্রভাবেই পত্ররন্ধ্র উন্মুক্ত হয়, কার্বন ডাইঅক্সাইড পাতার অভ্যন্তরে প্রবেশ করে। এখন পত্ররন্ধ্র এরকম একটা কোষ, দেখো মানে পাতাটাকে যদি তুমি জুম করতে থাকো, এরকম কোষ দেখতে পারবা, দুই পাশে দুইটা হচ্ছে রক্ষী কোষ বা গার্ড সেল থাকে। এই গার্ড সেলগুলা এই কার্বন ডাইঅক্সাইড যখন মানে প্রবেশ করার জন্য এই পত্ররন্ধ্রটা ব্যবহার হয়। পত্ররন্ধ্রের এই গার্ড সেলগুলো যখন স্ফীত হয়ে খুলে যায়, তখন মাঝখানে রন্ধ্রটা উন্মুক্ত হয়, ওই রন্ধ্র দিয়ে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাতার অভ্যন্তরে প্রবেশ করে খাদ্য প্রস্তুত করার জন্য যেটা প্রয়োজন। এখন সূর্যালোকের প্রভাবে পত্ররন্ধ্রটা উন্মুক্ত হবে, তারপরে কিন্তু পাতায় যেটুকু আলো পড়ে অতি সামান্য অংশই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। আলোক বর্ণালীর ওই যে বেনিকলা যে ওয়ার্ডটা বললাম, এই যে লাল, নীল, কমলা, বেগুনি, এই আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। আর এই রেঞ্জটা বললাম, এতটুকু হচ্ছে আলোর যে ভূমিকা, ওখানে তুমি হচ্ছে এটা বর্ণনা করতে পারবা। এরপরে ক্লোরোফিলের ভূমিকা চাইছিল, কারণ এই যে কি বলছিল, পি আর কিউ উপাদানের যে অপরিহার্যতা জানতে চাইছে। এখন ক্লোরোফিল অবশ্যই পাতায় থাকা প্রয়োজন, না হলে সালোক সংশ্লেষণ সম্পন্ন হইতে পারবে না। আমরা জানি ছোটবেলা থেকে এটা পড়ছি যে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এখন ক্লোরোফিল হচ্ছে মানে ক্লোরোপ্লাস্টের ভিতরে দুই ধরনের রঞ্জক পদার্থ থাকে, একটা হচ্ছে ক্লোরোফিল আর একটা হচ্ছে ক্যারোটিনয়েড। ক্লোরোফিলের কারণেই হচ্ছে যে কোনো জীবদেহ সবুজ বর্ণ ধারণ করে। এখন
ওই ক্লোরোপ্লাস্টের ভিতরে গ্রানা যে অংশটা ও কি করে সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে, যার জন্য এই সূর্য শক্তিকে আবদ্ধ করে রাসায়নিক শক্তি, পরবর্তীতে রাসায়নিক শক্তি থেকে খাদ্য শক্তি তৈরি করার জন্য এই অঙ্গাণুটা অবশ্যই দরকারি। তাইলে ক্লোরোফিল থাকলে সালোকসংশ্লেষণ ভালো হবে। কিন্তু যদি ক্লোরোপ্লাস্টের উপাদান না, এখানে না, ক্লোরোপ্লাস্ট যদি বেশি পরিমাণে থাকে তখন আবার এটা ক্ষতিকর। দেখো কি হবে, কোষ খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে কি হবে, ওখানে এনজাইমের অভাব দেখা দিবে আর সালোকসংশ্লেষণ হ্রাস পাবে। এখন ক্লোরোফিলের প্রভাব বলতে অবশ্যই দরকারি, প্রথমে দরকারি কথাগুলো বলবা, এরপরে যদি অতিরিক্ত পরিমাণে ক্লোরোফিল থাকে তাহলে আবার ওইটা ক্ষতির কারণ হয়ে যাবে, কারণ হচ্ছে এনজাইমের অভাব দেখা দিবে। তাহলে আমাদের পি আর কিউর প্রয়োজনীয়তা বা অপরিহার্যতা জানতে চাইছে, যেটা হচ্ছে এভাবে তুমি দুইটা প্যারা করে দোনোটার বর্ণনা এভাবে রিপ্রেজেন্ট করতে পারলে আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা। এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে কি হয়, তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই প্রশ্নটা ধরতে পারা এবং ওই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি। যার জন্য তোমরা চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো, এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। আজকের পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।